আসসালামু আলাইকুম। লাইভে এখন আমাদেরকে যারা দেখছেন মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বাংলাদেশ পেজ থেকে সবাইকে আজকের প্রোগ্রামে আমি স্বাগতম জানাচ্ছি। আমি এস রিফাত শাহরিয়ার, কাউন্সিলর, মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বাংলাদেশ, এমআরসি বাংলাদেশ, আইসিএমপিডি থেকে। আজকে আমাদের সাথে আছেন একজন খুব স্পেশাল অতিথি, সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন উনি ইউএস বাংলা এয়ারলাইন্সে দীর্ঘদিন কর্মরত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এএসএম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপু, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন, রিফাত? আপু, ভালো আছি। করোনার সময় হোম কোয়ারেন্টাইনে নিশ্চয়ই আপনারা কিছু একটু বোরিং টাইম যাচ্ছে। আমরা জানি আপনারা অনেক কর্মব্যস্ত টাইম সব সময় চলে যায় আপনাদের। তো যাই হোক আপু, তো আজকে আমরা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে এয়ারপোর্টে বা এয়ারক্রাফটে আমরা কি ধরনের কাজ করব আর কি ধরনের কাজ করব না, অর্থাৎ ডুজ এন্ড ডোন্টস ইন এয়ারপোর্ট। তো সে লক্ষ্যে আমরা একটু আলাপ আলোচনা করবো। আমরা প্রথমেই যাচ্ছি হলো আমরা এয়ারপোর্টে আপু একদম ঢোকা থেকে শুরু করে আমরা কি কি করব, কি কি স্টেপ আমাদের সামনে আসবে, বা একজন ঢুকেই একজন প্যাসেঞ্জার বা একজন মাইগ্রেন্ট যারা বিদেশে যাচ্ছেন তারা কি করবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যারা, আমরা অনেক সময় অনেক কিছু ভুল করি। যেমন আমাদের ডকুমেন্টস গুলো সবকিছু ফুলফিল রেডি আছে কিনা এগুলো চেক করে আমাদের সেভাবে প্রপারলি এয়ারপোর্টে যেতে হবে। প্রথমত হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি আছে কিনা, ভিসা ভ্যালিডিটি আছে কিনা, টিকেটের টিকিট কপি লাগবে, হার্ড কপি। পিএনআর থাকলে পিএনআর হলেও হবে। আমরা কোন কোন ইয়েতে যাচ্ছি, কেউ ট্যুরিস্ট ভিসার জন্য যাচ্ছে, কেউ বিজনেসের জন্য যাচ্ছে, কেউ স্টুডেন্ট ভিসার জন্য যাচ্ছে। প্রপারলি এগুলো সবকিছু চেক করতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ আপু, আসলে ডকুমেন্টসটা বা পেপারস গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা তো ডকুমেন্টস বা পেপার ছাড়া হয়তো এয়ারপোর্টের ভিতরে আমরা এন্ট্রি করতে পারবো না। তো আমি আরেকটু রাইট। আপনাদের সবার সাথে অবগত করার জন্য জানিয়ে দিচ্ছি যে আসলে আমরা ঢোকার পর থেকে আমরা কি কি প্রসিডিউর গুলো ফলো করবো। আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন, প্রথমেই আপনাদের একটা সিকিউরিটি স্ক্যানিং এর মাধ্যমে মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে আপনাকে ফুল বডি স্ক্যান করা হবে, এবং আপনার সাথে যে বিলংস যা আছে, আপনার লাগেজ বা যা আছে, আপনার সাথে যা আছে, এগুলো স্ক্যান করা হবে। তো এখানে কোনো ধরনের দাহ্য পদার্থ বা ডিজি আইটেম, ডেঞ্জার আইটেম যা আছে, এগুলো কিছু আপনার সাথে নিতে পারবেন না। আরো কি কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না এটা নিয়ে আমরা আরো কথা বলবো। তো এরপরে আপনারা যেখানে যে নিরাপত্তা রক্ষী যারা আছেন বা যারা আপনাদের স্ক্যান করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার এয়ারলাইন্স এর কাউন্টারটা কোথায়। তো এই কাউন্টারে আপনারা সরাসরি চলে যাবেন। কাউন্টারে যাওয়ার পরে ওখান থেকে আপনাকে আপনার যে প্রিন্টেড কপি হোক অথবা পিএনআর নাম্বারটা দিলে তারা আপনাকে একটা বোর্ডিং পাস দিবে। বোর্ডিং পাসের সময় আপনাকে পাসপোর্টটা চেক করা হবে, এবং সাথে সাথে আপনাকে একটা ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। আর ইমিগ্রেশন ফর্ম পূরণ করার সময় আপনি যদি ইমিগ্রেশন ফর্মটা পূরণ করতে কোনো দ্বিধাগ্রস্ত হন বা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে এটা করতে কোনো সমস্যা নেই। এয়ারপোর্টে ওখানে যে স্টাফ আছে, এয়ারলাইন্স এর যারা স্টাফ আছে, তারা আপনাকে সহায়তা করবে। তাছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের জন্য এয়ারপোর্টে একটি হেল্প ডেস্ক আছে। তারা সর্বদা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। তারা আপনাদের যে কোনো ধরনের ফর্ম পূরণ হোক বা যে কোনো তথ্য সহায়তা দেওয়ার জন্য সর্বদা আপনাদের পাশে থাকবেন। আর এরপর আপনি যখন আপনি বোর্ডিং পাসটা কালেক্ট করবেন, তারপর আপনাকে যেতে হবে ইমিগ্রেশনের গেটে। আর ইমিগ্রেশন গেটে কি করতে হবে আপনি একটু যদি বলেন আমাদের অডিয়েন্সদের। ইমিগ্রেশনে যখন যাবে, ইমিগ্রেশনে ওনাদের যে দায়িত্ব হচ্ছে যে একটা ছবি তুলে পাসপোর্ট চেক করে, টিকিট চেক করে, বোর্ডিং পাস চেক করে। দেন তারপরে যখন সবকিছু হয়ে যায় তখন লাউঞ্জে গিয়ে বসতে হয় ওখানে। তারপরে মনিটর চেক করতে হবে যে বোর্ডিং গেট কত নম্বরে আছে, ওই অনুযায়ী বোর্ডিং গেটে চলে যেতে হবে। বোর্ডিং গেটের কাজ হচ্ছে যেটা যে একটা বোর্ডিং পাস থাকে, এক অংশ থাকবে প্যাসেঞ্জারের কাছে, আরেকটা অংশ থাকবে এয়ারলাইন্স স্টাফের কাছে। বোর্ডিং বোর্ডিং পাস, পাসপোর্ট, এগুলো চেক হয়ে গেলে তারপরে আপনার চলে যেতে হবে সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশনে ফাইনালি যেটা সিভিল এভিয়েশনের চেক হচ্ছে যে হ্যান্ড ব্যাগে কি কি নিচ্ছে। হ্যান্ড ব্যাগে লাইটার, ম্যাচ, নেল কাটার, ইরেজার, পারফিউম 100 ml উপরে থাকলে এগুলো অ্যালাউ করে না। খাওয়ার মধ্যে হচ্ছে, যেমন হচ্ছে বেশিরভাগ আমরা নিয়ে যাই কাঁঠাল, আমাদের দেশীয় যেটা ফল কাঁঠাল। তারপরে হচ্ছে মিষ্টি সুইট জাতীয়, ওগুলো রসালো, ওগুলো ক্যারি করা যাবে না। ওগুলো সিভিল এভিয়েশন কোনোভাবে অ্যালাউ করবে না। আমরা যদি এগুলো জেনে থাকি তাহলে আমাদের সিভিল এভিয়েশনে ওখানে প্যাসেঞ্জারদের হ্যাসেল হতে হয় না।
এই কারণে কিন্তু অনেক সময় চলে যায়। তো এগুলো আমাদের এক্স্যাক্টলি। ফুলফিল জানা থাকলে তাহলে আমাদের ওই জায়গায়, যেমন সিভিল এভিয়েশনের ওখানে গেলে মোবাইল সবকিছু একটা বক্স থাকে, ওখানে সবকিছু দিয়ে দিতে হবে। দেন চেক হওয়ার পর তারপরে ওখানে ওয়েটিং রুম থাকে, ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। অনেক সময় হয় বোর্ডিং ব্রিজ ইউজ করে এয়ারলাইন্স, অনেক সময় হয় ট্রান্সপোর্ট ইউজ করে, এটা বলে দিবে আপনাদেরকে। যদি বোর্ডিং ব্রিজ ইউজ করা হয়, বোর্ডিং ব্রিজ থেকে ডিরেক্ট এয়ারক্রাফটে চলে যাবেন। আর যদি বোর্ডিং ব্রিজ ইউজ না করেন, তাহলে ট্রান্সপোর্ট থেকে আপনাদের এয়ারক্রাফটে নিয়ে যাবে। এয়ারক্রাফটের ভিতরে যেটা হচ্ছে যে ক্যাবিন ক্রু, আপনার সাথে থাকতে হবে পাসপোর্ট, বোর্ডিং পাস, এগুলো ক্যাবিন ক্রু চেক করবে। এগুলো কোনোভাবে যেন কোনো মিস না হয়। জি আপু বলেন। এখানে মনে হয় আমাদের অডিয়েন্সকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনাকে যে বোর্ডিং পাস দেওয়া হবে, আপনার যাত্রা শুরু থেকে যাত্রা শেষ অবধি বোর্ডিং পাসটা কিন্তু আপনার সবসময় লাগবে। তো কখনো কোনো অবস্থাতেই বোর্ডিং পাসটা আপনি হারাবেন না, এটা সবসময় আপনার সাথে রাখবেন। আর আপু যেটা বলছিলেন যে হ্যাঁ, এখানে যখন আপনাকে বোর্ডিং গেট কিংবা বোর্ডিং লিস্ট কোথায় দেওয়া হয়, এটা আপনাকে যখন আপনি লাউঞ্জে অপেক্ষা করবেন তখন এটা আপনি একটু বোর্ডিং, আপনার যে মনিটর থাকবে এটা আপনি লক্ষ্য করবেন। কারণ আপনার যে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু দেখা যাবে আপনি যদি লাউঞ্জে অপেক্ষা করছেন, এদিকে যদি বোর্ডিং শুরু হয়ে যায় হয়তো আপনি ফ্লাইট মিস করতে পারেন। তো মিস করতে সেখানে পারে। আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে টাইমের ব্যাপারে, বা আপনার বোর্ডিং কখন শুরু হচ্ছে বা কখন কোথায় হচ্ছে, এ ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। আর তাছাড়া আপনি যখন বোর্ডিংটা হয়ে যাবে, আপনার ফাইনাল বোর্ডিং, এরপর আপনি আসলে তেমন একটি দুশ্চিন্তার কোনো কারণ নেই, তখন এয়ারলাইন্স এর নিজেদের রেসপন্সিবিলিটিতে আপনাকে এয়ারক্রাফটে চলে যাবে। আর এর আগে আমি আর কিছু মনে হয় অ্যাড করতে চাই। আপনার যেটা ফ্লাইট শিডিউল থাকে, ফ্লাইট শিডিউলের 3 ঘন্টা আগে, ন্যূনতম ন্যূনতম 3 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, এবং কমপক্ষে 1 ঘন্টার মধ্যে আপনাকে এয়ারলাইন্স এর কাউন্টারে আপনাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা আপু, আমরা মনে হয় একটা জিনিস একটু ওভারলুক করে গেছি, সেটা হলো যে আমাদের যে মহামারী করোনার যে পরিস্থিতি, জি করোনা পরিস্থিতিতে আমরা জানি যে আমাদের এয়ারলাইন্স বা এয়ারলাইন্স যা আছে এখন, আমাদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সবই বন্ধ ছিল, এবং কিছুদিন আগে আমাদের ডোমেস্টিক এয়ারলাইন্স গুলো অপারেট করা শুরু করেছে। তা আপু, সেফটির ব্যাপারে আমি একটু আমাদের অডিয়েন্সদেরকে একটু বলতে চাই। আপনারা এই মুহূর্তে আমাদের সিভিল এভিয়েশন, তারা বিভিন্ন সেফটি মেজারমেন্ট এনশিওর করেই তারা ফ্লাইট অপারেট করছে। তো ডোমেস্টিকের ক্ষেত্রে এখন পর্যন্ত তারা অবশ্যই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস এবং মাথার যে ক্যাপ, এটা পরে আপনি এয়ারপোর্টে প্রবেশ করতে পারবেন। তো এখন পর্যন্ত যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু হয়নি, ইন্টারন্যাশনাল ফ্লাইটে হলে আমাদের আরো হয়তো কিছু সেফটি সেফটির যেসব সেফটির জন্য যেসব ম্যাটেরিয়ালস দরকার আছে, এগুলো এনশিওর করেই হয়তো তারা ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলি পরিচালনা করবে। প্রথম দিকে দুবাই এবং লন্ডনে ফ্লাইট গুলি শুরু হতে যাচ্ছে, এবং তাছাড়া ইতিমধ্যে আমাদের কিছু স্পেশাল ফ্লাইট গুলো অপারেট করছে বিভিন্ন এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এবং দেশি বিদেশি বিভিন্ন অপারেটর কিছু স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে। তো আপু, আপনার কি মনে হয় যে আমাদের যখন এই যখন রেগুলার ফ্লাইট গুলো হবে, আর কি কি সতর্কতা বা কি কি সেফটি আমরা আমাদের এয়ারলাইন্স গুলি বা আমাদের যারা প্যাসেঞ্জার আছেন যারা বিদেশে যাচ্ছেন তারা তারা নিতে পারেন? মানে সেফটি বলতে কি, ভাইরাস, করোনা ভাইরাসের হ্যাঁ, জন্য? করোনার জন্য, হ্যাঁ তারা কি। এটা হচ্ছে আসলে করোনা ভাইরাসের জন্য যেটা হচ্ছে, এটা হচ্ছে নিজ নিজ দায়িত্বের, যে নিজেকে সেফ থাকা। এয়ারলাইন্স অবশ্যই সেই দায়িত্ব পালন করবে। দেন প্যাসেঞ্জার যারা থাকবেন তাদের নিজস্ব দায়িত্বটা রাখতে হবে, যে দূরত্ব বজায় রেখে বসতে হবে, দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। তারপরে আমাদের মনে হয় এয়ারলাইন্স এর এয়ারক্রাফটের ভিতরে যেটা হচ্ছে খাওয়ার দাওয়ার ব্যাপারে এটা একটু রেস্ট্রিক্ট থাকবে। কেননা ভাইরাসের জন্য হুম সবার হুম। সেফের হচ্ছে প্রথমত প্যাসেঞ্জার এক্স্যাক্টলি। ফার্স্ট, দেন হচ্ছে যারা এয়ারক্রাফটের ভিতরে থাকবেন, ক্রু, ক্যাবিন ক্রু, তাদেরও সেফটি ব্যাপার আছে। তো এক্স্যাক্টলি। এইগুলো সবকিছু বজায় রেখে সেইভাবে আমাদের ফ্লাইটের জন্য করতে হবে। আচ্ছা আচ্ছা। আপু, আমাদের যারা প্রবাসী আছেন, তা প্রবাসীদের অনেক সময় দেখা যাচ্ছেন যে তারা যখন এয়ারপোর্টে আসেন তারা তাদের লাগেজ নিয়ে আসেন, কিন্তু জি ওভারওয়েটের জন্য তারা অনেক কিছু রাখতে পারছেন না। দেখা যাচ্ছে তারা ওভারওয়েটের জন্য দেখা যাচ্ছে যে তারা তাদের যে পরিমাণ তাদের যে লাগেজ বা তাদের যে সব ব্যাগস আছে, এয়ারপোর্টে এসে তারা রেখে আসতে হচ্ছে, বা তারা দেশে আনতে পারছে না। আবার দেশে এসে যখন সাপোজ একজন মানুষ ওমান থেকে এসেছেন বা মালয়েশিয়া থেকে এসেছেন, আবার ডোমেস্টিক ফ্লাইটে তারা যশোর কিংবা চিটাগং কিংবা রাজশাহী কিংবা বরিশাল যাচ্ছেন, তখন লাগে যে ওয়েটের ব্যাপারে তাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। তো
তো এই হ্যাঁ, ব্যাপারটা লাগে যে ওয়েটের ব্যাপারে আপনি আমাদের অডিয়েন্সকে কিছু ইনফর্ম করবেন। হ্যাঁ, লাগেজে ওয়েটের ব্যাপারে এটা ডেইলি হয়ে থাকে। সব প্যাসেঞ্জার এই এই বিষয় নিয়ে আসলে অনেক বিরক্ত হয়ে যায় প্যাসেঞ্জাররা যেটা হচ্ছে যে আমরা যেখান থেকে টিকিট করি না কেন, ফার্স্ট আমাদের জানতে হবে যে যেখানে যাচ্ছি না কেন সেখানে বাংলাদেশ থেকে যে দেশে যাব সেখানে ওয়েট কত, হ্যান্ড ব্যাগ অ্যান্ড চেক ইন ব্যাগে। আমরা যে বিদেশ থেকে বাংলাদেশে আসবো সেটারও ওয়েট জানতে হবে। তাহলে হয় কি, প্যাসেঞ্জারদের হ্যাসেল হতে হয় না কোথায়, এয়ারপোর্টে। অনেক প্যাসেঞ্জার সাথে কিন্তু ক্যাশ টাকা থাকে না বা ক্যাশ ডলার কিছু থাকে না। তখন কিন্তু কি করতে হয়, বাধ্য করতে হয় তাদের ব্যাগেজ রেখে দিতে, বা তাদের জিনিস তারাই ফেলে দিল। তো হুম সবাই হুম। সব সবাই বাইরে থেকে যে আসে, জরুরি জিনিসপত্র নিয়ে আসে বা নিয়ে যায়। অবশ্যই তো অবশ্যই। এবং আমরা জানি যে তাদের পরিবারের সবাই খুব আশা নিয়ে থাকে যে বাইরে, দেশের বাইরে থেকে আসছে, তাদের হ্যাঁ, গিফট প্রত্যেকের জন্য আইটেম হয়তো নিয়ে আসে। ছোট কিছু কিছু গিফট আইটেম রাইট, নিয়ে আসবে। নিয়ে আসে। তো আমাদের এখান থেকে যখন যায়, হ্যান্ড ব্যাগেজ হচ্ছে 7 কিলো। হ্যান্ড আচ্ছা। ব্যাগেজে 7 কিলো, আর এখান থেকে এক একটা সেক্টরে এক একটা ওয়েটের আছে। টোয়েন্টি ওকে। কিলো আছে, 30 কিলো আছে, বাট 30 কিলোর উপরে না, 30 হ্যাঁ পর্যন্তই সেটাই। অ্যালাউ। আমি আর একটু একটু স্পেসিফাই করে বলছি, হ্যান্ড ক্যারি বলতে আপনি যেটা আপনি হাতে নিয়ে যাবেন, যেটা আপনি জি, এয়ারক্রাফটের ভিতরেই রাখতে পারবেন, সেটা আপনার হ্যান্ড ক্যারি। এবং চেক ইন ব্যাগেজ যেটা আপনার এয়ারক্রাফটের হোল্ডে হোল্ডে যেটা যাবে, যেটা আপনি যখন আপনার যখন বোর্ডিং কার্ডটা দিবেন, যে ব্যাগটা আপনি দিয়ে দিচ্ছেন সেটা আপনার চেক ইন ব্যাগেজ। আপনি চেক যেটা ইন ব্যাগেজ। বলছেন যে 7 কেজি, মানে 7 কেজি আপনি সাধারণত, আপু জি, অলরেডি মেনশন করে দিয়েছেন এয়ারক্রাফট টু এয়ারক্রাফট কিংবা ডেস্টিনেশন উপর ডিপেন্ড করে ওয়েটটা ভ্যারি করে। তো সাধারণত 7 কেজি পর্যন্ত আপনি হাতে নিয়ে যেতে পারেন, এবং আপনি চেক ইন ব্যাগেজে 20 থেকে 30 কিলো আপনি সাথে বহন করতে পারেন। বাট সেই ক্ষেত্রে যখনই আপনি টিকিটটা করবেন, আপনি ট্রাভেল এজেন্সি অথবা এয়ারলাইন্স এর কাছ থেকে আপনি এটা নিশ্চিত হয়ে নিয়ে নিবেন শিওর। যে আপনি অ্যাকচুয়ালি আপনার ওই নির্দিষ্ট দিনে কত কেজি ওয়েট নিতে পারবেন। এবং আপনি জি, যখন আপনার ব্যাগেজটা প্যাক করবেন, তখন ওয়েটটা দেখে আপনি যদি আপনার ব্যাগেজটা আপনি প্যাক করেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো আপনার কোনো আইটেম এয়ারপোর্টে বা কোথাও ফেলে আসতে হবে না। হবে না। রাইট। এই তো। আচ্ছা আপু, তারপরে আমরা একটু বলতে চাচ্ছি আপু, লাগেজ নিয়ে ওনারা আসছেন। তো জি, এয়ারক্রাফটে আমাদের একটা কমন অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে লাগেজ আগে যেটা ছিল সেটা লাগেজ হারিয়ে যেত। এখন আমাদের জি। বাংলাদেশের সিভিল এভিয়েশন অনেক সতর্ক, অনেক হ্যাঁ, সচেতন। অনেক সতর্ক। জি, হ্যাঁ সচেতন। তো তার লাগেজে হারানোর ব্যাপারটা মনে হয় আমরা অনেকটাই ওভারকাম করতে পেরেছি। এখন তেমন একটা আমি দেখছি যে লাগেজ খুব একটা, যেটা হয়েছে আপু, এক্সচেঞ্জ হয়ে যায়। যে জি। একজনের লাগেজ দেখা যায় যে আরেকজন, এটা হয়তো তারা ইন্টেনশনালি করে না, হয়তো সেম কালারের ব্যাগ, সেম রকম টাইপ লাগেজ, তো এটা হলে দেখা যায় একজনের লাগেজটা এক্সচেঞ্জ হয়। সেক্ষেত্রে করণীয়টা কি, বা কি করতে পারে যদি আমার লাগেজটা যদি এক্সচেঞ্জ হয়ে যায়? লাগেজ ফার্স্ট হচ্ছে, লাগেজ এক্সচেঞ্জ হয় কেন? লাগেজ এক্সচেঞ্জ হয় এই কারণেই, যখন আমরা বাইরে থেকে আসি তাড়াহুড়া করি, কতক্ষণে আমার মানে এক্স্যাক্টলি। ফ্যামিলির সাথে দেখা করব। তো তখন হয় কি, অবশ্যই। লাগেজ, অনেকটা লাগেজ হয় সেম সেম হয়ে যায়। তো হুম আমাদের হুম বোর্ডিং পাসের সাথে কেন লাগেজ ট্যাগটা দেওয়া হয়, লাগেজ ট্যাগের নাম্বার প্লাস ব্যাগেজের যে ট্যাগ আছে সেটার নাম্বার ম্যাচ করতে হবে। দেন হুম তাহলে হুম। লাগেজ কখনো এক্সচেঞ্জ হবে না। তো আমরা সেটা করি না, আমরা করি যে হ্যাঁ এই কালার লাগেজ, লাগেজ, আমরা লাগেজ নিয়ে চলে যাই। তো এটা করা এক্স্যাক্টলি যাবে আপু। না। যদি হয়ে যায় তাড়াহুড়ার কারণে, হতেই পারে, আমরা মানুষ, হতেই পারে ভুল। তখন আমাদের ব্যাগেজ ব্যাগেজ ব্যাগেজের এরিয়াতে একজন আমাদের মানে এয়ারলাইন্স স্টাফ থাকে, ওনাকে কমপ্লেন করতে হবে যে আমার লাগেজটা এক্সচেঞ্জ হয়েছে। কোনো হুম হুম। ভয়ের কারণ নাই। অনেকে ভয় পেয়ে যান আমার লাগেজ পাবো না, আমার লাগেজ হারিয়ে গেছে। আমরা এয়ারলাইন যথেষ্ট হেল্প করবে আপনাদের। লাগেজের যে প্যাসেঞ্জার লাগেজ নিয়ে গেছে তাকে কল করবে। হ্যাঁ, কিভাবে কল করবে সেটা আমাদের কাছে নাম্বার, আমরা পিএনআর থেকে নাম দিয়ে নাম্বার বের করবো। যে লাগেজ আপনার এক্সচেঞ্জ হচ্ছে তাকে কল করা হবে। যদি অনেক লেট হয়ে যায় যে হ্যাঁ আমি পারছি না ওয়েট করতে, তখন আমরা কি করি, ডিটেলস অ্যাড্রেসটা নিয়ে আমরা চেষ্টা করি লাগেজটা বাসা পর্যন্ত পৌঁছে দিতে। আর যদি কোনো কারণে লাগেজ পাওয়াই গেল না, তখন আমরা একটা পিআর ফর্ম থাকে, পিআর ফর্মে আমরা ডিটেলসটা লিখি, লাগেজের ভিতরে কি কি আইটেম ছিল সেই আইটেম গুলো আমরা ডিটেলস লিখে নিই। যদি আমরা লাগেজ না পাই, এরকম হয়নি কখনো, তারপরও আমরা বলে রাখছি যে যদি না পাই, তখন চেষ্টা করি যে ওই লাগেজের ভিতরে যা যা জিনিস ছিল সেইগুলো আমরা হুম চিনে হুম। মানে
সে সেটা আইটেম ড্যামেজ গুলো তো দেওয়ার জন্য। কিনে দিব না, ও হ্যাঁ ড্যামেজটা। এখানে কিন্তু একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে চেক ইন ব্যাগেজটা, যেটা আমরা অ্যাকচুয়ালি বেল্টে যে ব্যাগেজটা চলে আসে, চেক ইন ব্যাগেজে কিন্তু কোনো ভ্যালুয়েবল আইটেম কিন্তু এটা পরিবহন করা যাবে না। হ্যাঁ, যেমন যেমন গোল্ড, মোবাইল, গোল্ড, ক্যাশ টাকা বা ক্যাশ অন্য টাকা। যে কোনো ধরনের খুব ধরনের যেটা খুব বেশি ভ্যালুয়েবল আইটেম, এটা লাগেজ গুলো মানে এটা কখনোই চেক ইন ব্যাগেজে রাখা যাবে না, এটা আমরা হ্যান্ড ক্যারিতে রাখতে পারি। তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি যেটা বলেছেন, এখানে অবশ্যই একজন স্টাফ থাকবেন, তিনি পিআই এর যেটা ফর্ম যেটা আছে সেখানে আমরা ফর্মাল অভিযোগ করতে পারি। তো এখানে প্যানিক হওয়ার আসলে কিছু নাই। যেহেতু আমাদের আপনার ব্যাগের সাথে যে টোকেনটা ট্যাগ নাম্বারটা থাকবে এবং বোর্ডিং কার্ডের ট্যাগ নাম্বার থাকবে, এটা যে একটা যখন এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে একটা ব্যাগেজ কিন্তু আমাদের এয়ারপোর্ট এরিয়াতে থাকে, লাগেজ এরিয়াতে থাকে। থাকে। হুম। তো সেখান থেকে আমরা নাম্বারটা ট্যাগ নাম্বারটা নিয়ে তার প্রকৃত মালিককে খুঁজে বের করতে পারি। তো এটা খুব সাধারণ ব্যাপার, এখানে ভরতে যাওয়ার কিছু নেই। তারপর আপনারা যখন কমপ্লেন করবেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এয়ারলাইন্সই সমাধান করে দেয়, তারপর আপনি এয়ারপোর্ট অথরিটিকে জানাতে পারেন। তো এটা নিয়ে আসলে খুব একটা মনে হয় যে প্যানিক হওয়ার কিছু নেই। আপু আসলে আরেকটা ব্যাপার আমার মনে হয় একটু ইনফর্ম করা দরকার, যে এয়ারপোর্ট জি। এবং এয়ারক্রাফট দুটাতে কিন্তু ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এবং হ্যাঁ, কেউ যদি ধূমপায়ী হয়, কেউ যদি ধূমপান করে, এটা একদম খুবই সিরিয়াস অফেন্স এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা স্বাস্থ্যের জন্য, তো হ্যাঁ যেমন এয়ারক্রাফটের ভিতরে আছে, স্মোকিং জোন আছে, এটা জেনে নিতে হবে। কিন্তু আমার মনে হয় এয়ারপোর্টে যে স্মোকিং জোন টাইম খুব শর্ট থাকে, না হুম হুম করাটাই হুম ভালো। অনেক সময় কিন্তু ফ্লাইট মিস হয়ে যায়, অ্যানাউন্স করছে বাট এক্স্যাক্টলি। ওটা শুনতে পাচ্ছে না। হুম হুম তো আমি মনে করি যে এই ধূমপানটা এয়ারপোর্ট হোক বা এয়ারক্রাফটে তো কোনোভাবেই অ্যালাউ না। অনেকে এরকম আসছে কমপ্লেন যে এয়ারক্রাফটের ভিতরে ওয়াশরুমে সে ধূমপান করেছে। তো এইটা কিন্তু মানে একজনের জন্য রিস্ক না, পুরা এয়ারক্রাফটে যে কয়জন অবশ্যই। প্যাসেঞ্জার আছেন সবার জন্য রিস্ক। তো এটা কখনো করা যাবে না, ধূমপান একদম অ্যাকচুয়ালি অ্যালাউ হ্যাঁ, না। সেটা এয়ারক্রাফটের প্রত্যেকটা ইকুইপমেন্টস বা মেটালস খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো এখানে হুম। ধূমপান একদম, এই জন্য এটা হলো এটা যখন আমরা এয়ারপোর্টে দেখেছি যে এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, খুবই পুরো এয়ারপোর্টটাই অ্যাকচুয়ালি খুব সেন্সিটিভ একটা বিষয়। তো সেন্সিটিভ। এখানে ধূমপানটা যারা ধূমপায়ী আছেন তারা একটু তারা এর ব্যাপারে সতর্ক থাকবেন। তো আমরা সাজেস্ট করবো যে এই টাইমটা ধূমপান না করার জন্য। আপু আমাদের রাইট। সাথে মোশাররফ হোসেন একজন আছেন, তো মোশাররফ সাহেব উনি কমেন্ট করেছেন, আপু ঠিক কত মিনিট আগে ডোমেস্টিক কাউন্টার ক্লোজ হয়, অ্যাকচুয়াল টাইমটা যদি বলতেন। আচ্ছা, ডোমেস্টিক কাউন্টার কত মিনিট আগে ক্লোজ হয়? জি ডোমেস্টিক, আপু, এটা এটা আমাদের মোশাররফ সাহেব উনি কোশ্চেন করেছেন। আচ্ছা, ডোমেস্টিক কাউন্টার আমাদের ক্লোজ হয় 40 মিনিটস আগে। কাউন্টার ক্লোজ করে দিই, 30 মিনিটস আগে কাউন্টার ক্লোজ করে দিই। কেননা বোর্ডিং পাস, এর জন্য আমরা ক্লোজ করি, আমাদের বোর্ডিং গেটে যেতে হয়। বোর্ডিং গেটে যাওয়ার আগে ওখানে একটা সিভিল এভিয়েশনের চেক আছে। তো আচ্ছা। এখন যে চেক হয় এটা জানেনি যে সবকিছু, ছেলেদের ক্ষেত্রে হোক, যে বেল্ট, মানি ব্যাগ, পকেটে যাবতীয় যা জিনিস থাকে সব চেক করতে হয়। ল্যাপটপ, ইভেন এমনকি শু পর্যন্ত খুলে দিতে হয়। সো এগুলো খুলে হুম যখন হুম আমরা সিভিল এভিয়েশন ক্রস করে যাব, তো আবার এগুলো আবার নিজেরটা নিজেই নিতে হয়। তো এগুলোতে সময় চলে যায়, তো এর জন্য আমরা হুম 30 মিনিটস হুম আগে কাউন্টার ক্লোজ করে দিই। ক্লোজ মানে ক্লোজ। তারপর আর কোনো প্যাসেঞ্জার জানে, এটা নিয়ে প্যাসেঞ্জারের সাথে এয়ারলাইন্স স্টাফদের সাথে সাথে অনেক সময় অনেক কিছু মানে, অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে আমরা জানি। তো হ্যাঁ এটা অনেকেই আমাদের জানে না। অডিয়েন্সদের ব্যাপারে বলতে চাই যে এয়ারপোর্টে যারা থাকেন বা এয়ারক্রাফটে যারা থাকেন, তারা কিন্তু আপনাদের সেবা নিশ্চিত করার জন্য আছেন। এয়ারপোর্টের রাইট। প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা অফিসার আপনাকে সাহায্য করার জন্য আছেন, আপনাকে মানে প্রপার সেবাটা দেওয়ার জন্য আছেন। তো সেখানে তাদেরকে আপনারা যদি একটু কোঅপারেট করেন, তো আমাদের মনে হয় যে আপনার যাত্রাটা আরো আনন্দদায়ক হবে এবং আপনি এয়ারপোর্ট বা এয়ারক্রাফটে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। ইটস জাস্ট এ রাইট। টার্মিনাল, আপনি বাস ট্রেনে যেভাবে ট্রাভেল করেন এয়ারপোর্টটাও ঠিক সেম। বাট এখানে যেহেতু এয়ারলাইন্স, আমরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, কিছু সেফটি মেজারমেন্ট বা কিছু সিকিউরিটি পারপাস বিভিন্ন ব্যাপারে এটার সাথে জড়িত আছে। তো আমাদের এই সকল ব্যাপারে অ্যাকচুয়ালি একটু সতর্ক। আপু এই ব্যাপারে আমাদের রেদওয়ান রাসেল সাহেব উনি আমাদেরকে বলেছেন প্যাক্স এর বিহেভিয়ার নিয়ে একটু বলতে পারেন। প্যাক্স বলতে তিনি আমাদেরকে সম্ভবত প্যাসেঞ্জার বলতে বুঝিয়েছেন। হ্যাঁ, প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি, হ্যাঁ আমরা জানি যে এয়ারপোর্টে বা এয়ারলাইন্সে যারা আছেন তারা সবসময় সর্বদা স্মাইলিং ফেসে কথা বলতে হবে। তো রাইট। আহ এবং আমরা আপু জানি যে আমাদের আমাদের প্যাসেঞ্জার যথেষ্ট জেন্টলম্যান, এবং যারা প্রবাসী যারা আছেন তারা যখন দেশে আসেন
তারা জি, অনেক দিন পরে আসেন, কিংবা দেশ থেকে যখন যারা বিদেশে যাচ্ছেন তারা হয়তো অনেক আশা নিয়ে কেউ চাকরির জন্য, কেউ যাচ্ছেন। ট্রিটমেন্টের জন্য, কেউ ভিজিটের জন্য, বিভিন্ন পারপাসে হ্যাঁ। যাচ্ছেন। তারা অ্যাকচুয়ালি আমার মনে হয় এই সময়টা, এই শর্ট টাইমটাতে একটু প্যানিক থাকেন। তো জি। এই সময় হয়তো দেখা যাচ্ছে যে দেখা যায় যে আমাদের কোনো কথা মানে এয়ারলাইন্স এর কোনো কোনো অ্যাক্টিভিটিসে তারা খুব সহজে একটু মানে মনক্ষুণ্ণ হন বা একটু রিয়াক্ট করেন। তো আমার মনে হয় যে আমরা এখানে একটু প্যাসেঞ্জারদের প্রতি যদি আপনি কিছু বলতে পারেন, বা তারা কিভাবে এই ধরনের পরিস্থিতিগুলো একটু হ্যান্ডেল করতে পারেন। না, প্যাসেঞ্জার রাইট, অলওয়েজ রাইট, রাগ করতেই পারে, বলতেই পারে। কাউন্টারে যারা থাকে তাদেরকে স্মাইলিং ফেস অলওয়েজ থাকতে হবে। প্যাসেঞ্জার প্যাসেঞ্জার হচ্ছে প্যাসেঞ্জার আমাদের জন্য একটা হচ্ছে, প্যাসেঞ্জাররা যে যাচ্ছে, ওরা যাচ্ছে টিকিট করে যাচ্ছে, টিকিট কেটে যাচ্ছে। হুম তো প্যাসেঞ্জার অনেক ধরনের কথা বলবে, সেটা আমিও যদি যাই প্যাসেঞ্জার হয়ে আমিও বলবো। তো হুম প্যাসেঞ্জার হুম ইয়ার হুম ইয়ার এয়ারলাইন্স এর স্টাফ যদি প্যাসেঞ্জারের কোনো কথায় যদি রেগে যান, তাহলে তো প্যাসেঞ্জার আর যাকে বসিয়েছেন তো সেম হয়ে গেল। এক্স্যাক্টলি। অলওয়েজ যেটা থাকতে হবে যে এয়ারলাইন্স এর যে স্টাফ অলওয়েজ স্মাইলিং ফেস, প্যাসেঞ্জার যত রেগে যাক তাকে মানে মানে তার সাথে বিহেভটা ভালো করার জন্য। তখন প্যাসেঞ্জারই দেখবে যে না, স্টাফ তো আমি যেভাবে কথা বলছি, আমি যেভাবে শাউটিং করছি, স্টাফ আমার সাথে সেরকম হচ্ছে, সে বিহেভ ভালো করে, সে তখন আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে প্যাসেঞ্জার। তো হুম আমাদের হুম যেটা হচ্ছে এয়ারলাইন্স স্টাফ যে অলওয়েজ স্মাইলিং ফেস থাকতে হবে প্যাসেঞ্জারের সাথে, ডিলটা ওইভাবে করতে হবে স্মাইলিং ফেসে। প্যাসেঞ্জার যত গালাগালি করুক, যত কিছু বলুক, আমাদের সেটা করা যাবে না প্যাসেঞ্জারের সাথে। আমাদের হ্যাঁ, বলাই ডেফিনেটলি না আছে, এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড এর কোথাও এটা করেন এবং করা উচিত না। করা আচ্ছা উচিত আপু, না। আমরা একটু চলে যাই যে আমাদের আহ, যে আমাদের দেশ থেকে অনেক সময় অনেকে যে বিভিন্ন আহ, যে বিলঙ্গিংস, যে ব্যাগেজের মধ্যে থাকে কিছু খাবার তারা নিয়ে যান। অনেকে দেখা যাচ্ছে কিছু লিকুইড আইটেমস নিয়ে যান, মানে লিকুইড খাবার কিছু নিয়ে যান। এইসব ব্যাপারে যদি আমাদের অডিয়েন্সকে কিছু বলেন আপনি। যেমন চেকিং রান্না লাগেজে করা যেটা, খাবার, কিংবা ড্রাই ফুড, হ্যাঁ, যেমন মাছ ভাজি, এই ধরনের যেটা কমন আমরা দেখি আর কি, যে মাংস রান্না করে নিয়ে যাচ্ছেন, মাছ রান্না করে নিয়ে যাচ্ছেন, বা আহ কাঁঠাল আচ্ছা, নিয়ে যাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি নেওয়া যাবে না। এটা তো এই কোনোভাবেই নেওয়া যাবে না। নেওয়া এই যাবে না তা না, নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। কেননা আমরা এদেশ থেকে আরেক দেশে যাই। এখন তো বাইরের দেশে অনেক কিছু বাংলাদেশে ফুড পাওয়া যাচ্ছে, ফ্রুটসও পাওয়া হুম যাচ্ছে। হুম তারপর আমরা বাঙালিরা হচ্ছে যে না, আমরা এইটা পাবো না, তখন আমরা হুম নিয়ে যাই। যেমন কাঁঠাল আছে, নারিকেল আছে, এগুলো হ্যান্ড ক্যারি করতে চায়, বাট এটা কোনোভাবে অ্যালাউ না। কাঁঠাল আপনি নিতে পারেন, কাঁঠাল র্যাপিং করতে হবে, র্যাপিং করে আপনার চেকিং লাগেজে দিতে হবে। আপনার মিল্ক, যেটা মিল্ক তো কোনোভাবে অ্যালাউ না। অয়েলির যেটা অয়েলি ফুড গুলো অ্যালাউ না। আপনি মাংস নিতে পারেন, মাংস, কাঁচা মাংসকে হাফ রান্না করে ওটা এমন ভাবে বক্সে প্যাক, ওটারও প্যাক আছে, প্যাক করে নিতে হবে। মাছ, শুটকি মাছ অনেকে নিয়ে যায়। শুটকি মাছে হুম। কিন্তু গন্ধটা খুবই মানে ব্যাড একটা স্মেল চলে আসে। হ্যাঁ, টক্সিক শুট একটা। হ্যাঁ, শুটকি মাছ যেটা হচ্ছে এমন ভাবে র্যাপিং করবেন, ওটাও চেকিং লাগেজ, নো হ্যান্ড হ্যান্ড লাগেজ, চেকিং লাগেজে নিতে হবে, কিন্তু র্যাপিংটা এমন ভাবে করবেন যে কোনোভাবে স্মেলটা যেন না ছড়ায়। কেন, এইটা হচ্ছে আপনি যে যেখানে লাগেজ গুলো রাখা হয় ওখানেও তো একটা ব্যাপার আছে, ওইখানে যদি আপনি রাখেন, ওইখানে যদি পরিবেশটা নষ্ট হয়ে যায়, তা সেটা তো হবে না। যেমন কাঁঠাল আছে, কাঁঠালকে wrapping অবশ্যই করবেন। অনেকে আসে কাঁঠাল নিয়ে আসে, যখন আমরা বলি যে কাঁঠাল তো এইভাবে অ্যালাউ না, হ্যান্ড ক্যারি করা অ্যালাউ না, এটা আপনার র্যাপিং করতে হবে, তখন ওনারা বলে যে আমরা র্যাপিং করব, আমাদের কাছে টাকা নেই, আমরা কিভাবে করব। তো হুম হুম আমরা চাই না যে প্যাসেঞ্জার কোনো জিনিস এয়ারপোর্টে ফেলে যাক। যে জিনিস এক্স্যাক্টলি। নিয়ে যাওয়ার আছে তারা নিয়ে যাক, বাট টোটালি সবকিছু জেনে নিক যে কোন জিনিসটা নিতে হবে, কিভাবে ক্যারি করতে হবে। তাহলে হয় কি, এয়ারপোর্টে তাদের কোনো ধরনের কোনো হ্যাসেল পড়তে হয় না। আমরাও চাই না, যারা এয়ারলাইন্স, আমরাও চাই না যে হ্যাঁ আমাদের প্যাসেঞ্জার আমাদের ফ্লাইটে যাচ্ছে, আমরা এটা দিচ্ছি না বা ওটা করছি না। অনেক সময় হয় যে ব্যাগেজে হয় যে এই জিনিসটা নেওয়া যাবে না, আমাদের নিজের কাছে খারাপ লাগে, কিন্তু করার কিছু নেই। যেমন মিষ্টি, মিষ্টি অনেকে নিয়ে যায়, রসগোল্লা এগুলো নিয়ে যায়, রসমালাই নিয়ে যায়, রসমালাই আমরা হ্যান্ড ক্যারি অ্যালাউ করি না। হ্যান্ড ক্যারিতেও না, চেকিং লাগেজেও না, এটা কোনোভাবে অ্যালাউ হয় না। এটা আপনি বক্সেও নিলে এটা কোনোভাবে এটা ছড়াবে। তো রসমালাই, দই, দই মাটির হাঁড়িতে নিতে হয়, দইটাও আমরা অ্যালাউ করি না। তো এক্স্যাক্ট। এইসব আপু, ব্যাপারে একটু আমাদের কেয়ারফুলি সাথে থাকতে হয়। আমাদের যে অডিয়েন্স আছেন, আবির মল্লিক, তিনি কোশ্চেন করেছেন যে আমি কি শুটকি, কাঁঠাল, মাংস, লেবু নিতে পারবো?
হ্যাঁ, আমার মনে আমি তো হয় যে বললাম। আপু অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিয়েছেন। আপনি আমি চেকিং বলেছি ব্যাগেজে নিতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে প্রপারলি এটা র্যাপিং করে নিতে হবে, র্যাপিং করে। যেন এটার স্মেল বা এটার থেকে যদি কোনো রস বা কিছু বের হয়, এটা যেন এয়ারক্রাফটে কোনো বা এটাতে অন্য যাত্রী কোনো বা এয়ারক্রাফটে কোনো প্রবলেমের ক্রিয়েট না করতে পারে। আপু না আমাদের করতে। সাথে আরো আছেন উবায়েদ হাসান। তিনি বলেছেন যে আমি কখনো বিমানে উঠি নাই, এমন কোনো অভিজ্ঞতা নেই, আজ প্রথম আপনাদের কাছ থেকে শুনতে পারছি, জানতে পারছি। একটা প্রশ্ন, জি। বিমানে উঠলে কত কেজি ওজন আমরা বহন করতে পারবো, মানে কত কেজি ওজন তিনি নিয়ে যেতে পারবেন? আমার মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার আমরা প্রথমে আমাদের আলোচনার মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার বলছি, আপনি আপু ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এর যদি আপনি বলে হ্যাঁ, দেন তাহলে দুটার মনে হয় ব্যাপারে আমাদের বলা। অডিয়েন্সটা একটু বলতে পারবেন। নর্মাল যেটা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে, যেমন ঢাকা থেকে গেলাম যশোর হোক, সিলেট হোক, চিটাগাং হোক, যেখানে যাই, 20 কিলো হচ্ছে চেকিং লাগেজ। হ্যান্ড লাগেজ হচ্ছে 7 কিলো। আর যারা হচ্ছে যে ইন্টারন্যাশনাল থেকে এসে তখন ডোমেস্টিকে ফ্লাই করে, টোয়েন্টি হুম ফোর হুম আওয়ার্স এর মধ্যে হলে তখন এক পার প্যাসেঞ্জার পাবেন 30 কিলো। 30 কিলোর মধ্যে হলে এটা ওভার ওয়েট হয়ে যায়। তখন পার কিলো এটা বলে দেয়, 1000-এ থাকে, 1500-ও থাকে, সরি 100 থাকে, 100-এর উপরেও থাকে পার কিলো। হুম হুম। তো এটা বলে দেয়, বাট আমাদের এইটুকু পুরাপুরি না জানা থাকে, কিছুটা জানা থাকতে হয়। আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এক এক দেশের এক এক ধরনের এক ব্যাগেজ এক রেট থাকে। এক এক এয়ারক্রাফট অপারেটর টু জি। অপারেটর ভ্যারি করে, যেটা আমরা আগে। আপু আমার মনে হয় যে আমরা আমাদের কিন্তু আসলে খুব একটা বেশি সময় নেই। আমি যখন প্যাসেঞ্জার, যখন আমরা প্রথমে আলোচনা করেছি, যখন এয়ারপোর্ট থেকে তারা প্লেন কিভাবে পৌঁছাবেন, তাকে কি কি এর মধ্যে কি কি ধাপগুলো অনুসরণ করতে হবে আমরা বলে দিয়েছি। তা আমার মনে হয় এখন আমরা জি। একটু বলে দিই যে যখন আমরা দেশে আসেন, আমাদের একজন প্যাসেঞ্জার, সম্মানিত একজন অভিবাসী যখন দেশে আসেন, তখন তাকে কি কি প্রসেসের মাধ্যমে দেওয়া হবে, মাধ্যমে এয়ারপোর্ট থেকে বের হতে হবে, এটা মনে হয় আমাদের একটু বলে দিলে ভালো হয়। আপু আমি শুরু করছি, আমি যদি কোনো কিছু মিস করে যাই আমাকে একটু ধরিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে হ্যাঁ, যখন অবশ্যই। প্লেনটা ল্যান্ড করে, তো দেখা যাচ্ছে তখন আপনারা কেউ তাড়াহুড়া করবেন না। প্লেনটা প্রপারলি যখন যখন একদম রানওয়েতে আসার পর, যখন র্যাম্পে চলে আসবে, র্যাম্প থেকে আসার পর যখন প্লেনটা পুরোপুরি স্টপ হবে, যখন ক্রু গেটটা খুলে দিবে, সামনের প্যাসেঞ্জার যদি শুধু সামনের গেট থেকে নামতে হয়, তাহলে সামনের প্যাসেঞ্জার সামনের দিক থেকে নামা শুরু করবেন, এবং পিছনের সামনের প্যাসেঞ্জার যাওয়ার পর হুম। পিছনের প্যাসেঞ্জার যারা আছেন তারা নামবেন। এখানে তাড়াহুড়া বা তারা বা কোনো কিছু কোনোই দরকার নেই, কারণ আপনাকে নিয়ে প্লেন আবার উড়ে যাবে না। তো যাই হোক, ওখান থেকে সেটাই। আপনি যদি যদি বোর্ডিং ব্রিজ থাকে তাহলে তো ডিরেক্টলি আপনি বোর্ডিং ব্রিজে নেমে যাচ্ছেন, আর যদি বোর্ডিং ব্রিজ না থাকে সেক্ষেত্রে আপনাকে র্যাম্পের মধ্যে একটা র্যাম্প বাসের মাধ্যমে আপনাকে এয়ারপোর্টের টার্মিনালে নিয়ে আসা হবে। তো টার্মিনালে আসার পরে রাইট। আবার আবার আপনাকে ইমিগ্রেশন, এখানে ইমিগ্রেশন থেকে আপনার যেসব ইমিগ্রেশনের যেসব প্রসিডিউর আছে, প্রসিডিউর গুলোকে আপনাকে একটু ফলো করতে হবে। এখানে ইমিগ্রেশন পুলিশে আপনাকে যখন ইমিগ্রেন্ট আপনাকে ছাড় ছাড় দিয়ে দিবে, তখন আপনি চলে যাবেন বেল্টে। এখানে বেল্ট হলো যে হুম। আপনাকে আপনাকে যখন আপনি নামবেন তখনই কিন্তু এয়ারক্রাফটে একজন স্টাফ আপনাকে বলে দিবে যে আপনি কত নাম্বার বেল্টে যাবেন। তাছাড়াও বেল্টে হুম। লাগেজ এরিয়াতে আপনার বেল্টে বিভিন্ন বড় বড় ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন যে আপনার এয়ারলাইন্সটা কত নাম্বার বেল্টে আপনার ব্যাগেজটা আসছে। এখানেও আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, এবং আপনার যখন লাগেজটা আসবে আপনি আপনার যে বোর্ডিং পাসের সাথে যে ট্যাগটা আছে, ট্যাগ নাম্বার এবং লাগেজ নাম্বার সাথে মিলিয়ে আপনি আপনার লাগেজটা কালেক্ট করবেন। লাগেজ। তো সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, আপনি নিশ্চিত যে এটা আপনার ব্যাগেজ। তারপরেও আমার মনে হয় যে হ্যাঁ। আপনি যদি আপনার ট্যাগ নাম্বারটা ম্যাচ করে নেন, সেক্ষেত্রে ব্যাগ এক্সচেঞ্জ হওয়ার অ্যাকচুয়ালি কোনো সম্ভাবনা থাকবে না। থাকে, তারপরেও হ্যাঁ। তো একজন স্টাফ থাকবে, আপনার লাগেজটা পুনরায় চেক করে দেওয়ার জন্য। এরপর আপনি চলে যাবেন গ্রিন জোনে চলে যাবেন। তো এর আগে আপনাকে যেখানে আছে আমাদের ট্যাক্স আছে, যে ওখানে আপনার লাগেজটা আরেকবার স্ক্যান করতে হবে। স্ক্যানে যদি আপনার কোনো যে ট্যাক্স আইটেম যদি থাকে, যেসব প্রোডাক্টে আপনার ট্যাক্স দিতে হয়, সেগুলোকে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এগুলোর জন্য আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি যদি আগে থেকে অ্যানাউন্স করেন যে আপনার কাছে কোনো ট্যাক্স আইটেম আছে। তো ট্যাক্স হুম। আইটেম কি কি, এগুলোর একটা বড় একটা লিস্ট আছে। আমি এত বড় লিস্টে যাচ্ছি না, বাট যেমন দুটো বেশি মোবাইল আনতে পারবেন না, লিকার বা অ্যালকোহল অ্যালকোহল আনতে পারবেন না, সিগারেট হুম। এক কার্টুনের বেশি আনতে পারবেন না, বিভিন্ন টিভি কত ইঞ্চির মানে জন্য কত এক্সেস আনা টাকার। যাবে না।
এক্স্যাক্টলি কত ইঞ্চির জন্য কত ট্যাক্স আছে এগুলো এয়ারপোর্টে আপনাদের আমরা জানিয়ে দিব কমেন্ট বক্সে। তো যাই হোক, তো এভাবে আপনারা সব ট্যাক্স আইটেম যদি থেকে থাকে সেটা আপনারা আগে থেকে ঘোষণা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার কোনো পেনাল্টির সম্মুখীন হবেন না। কিন্তু আপনি যদি Yes, ঘোষণা না দিয়ে বের হয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যদি তারা স্ক্যানিং এর মাধ্যমে যদি ফাইন্ড আউট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেনাল্টি করতে পারে। তো পেনাল্টি যাই হোক, করতে পারে। হ্যাঁ, তো সেখানে আপনার যদি আপনাদের বিলঙ্গিংস বা আপনাদের ব্যাগেজ গুলো স্ক্যান করার পরে আপনার সোজা বের হয়ে যাবে। এখানে আহ, আহ, ওয়ান এবং টু দুটো গেট আছে। গেট ওয়ান টু দুটো থেকে আপনি বের হতে পারেন। বের হওয়ার পরে তো যথারীতি যে যার গন্তব্যে আপনাদের প্রিয়জনের কাছে চলে যাবেন। চলে যাবে। তো আপু, এক্স্যাক্টলি। আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে মোটামুটি এসেছি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমরা মোটামুটি আমরা অনেক অ্যাকচুয়ালি কিছুই বলা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি খুব ডিপলি কোনো আলোচনায় যাইনি, বাট আমরা কিন্তু না, আমাদের বেসিক বেসিক যে ইনফরমেশন গুলি আমরা মনে হয় যে আমাদের আলোচনার মধ্যে আমাদের বেসিক ইনফরমেশন গুলি চলে এসেছে, এবং আমাদের অডিয়েন্স যারা আছে না তারা ডেফিনেটলি মনে হয় আমাদের এই প্রোগ্রাম থেকে দেখে কিছু বেশ উপকৃত হবেন। তো তারপরে তো আমাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। ঠিক। আমরা উত্তর দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করবো। আমাদের অডিয়েন্সদের ব্যাপারে যদি আপনি লাস্ট কিছু কথা বলতে চান। অডিয়েন্সদের ব্যাপারে লাস্ট কথা বলার যেটা আমরা বললাম, যে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে সব দিক থেকে। কেননা আমরা যেমন আমরা অনেক ধরনের, অনেক এয়ারপোর্টের ভিতরে অনেক ধরনের অনেক সমস্যায় পড়ে যাই, যেটা আহ সবকিছু যদি আমাদের ফুলফিল জানা থাকে, তাহলে আমার মনে হয় না যে আমাদের হুম, হুম, এয়ারলাইন্স এয়ারপোর্টে গিয়ে সেই সমস্যার মানে ইয়ার ওখানে গিয়ে করতে হতে হয়। তো আমরা হুম, যতটুকু বলেছি আমি, রিফা, তা আমার মনে হয় যে হয়তোবা যারা দেখছেন বা তারা হয়তো কম বেশি জানা হয়েছে যে হ্যাঁ, এক্স্যাক্টলি। লাগেজের ব্যাপারে হোক বা কাউন্টারের সামনে গেলে কিভাবে করতে হয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, কাউন্টারে যে এয়ারলাইন্সে যান না কেন, কাউন্টারে যারা আছেন অবশ্যই হেল্প করবেন, কোনো ভয়ের কারণ নাই যে হ্যাঁ আমরা এই জিনিসটা আনি নাই বা এটা করি নাই, এটা দিতে পারছি না। না, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, কোনো ভয় করবেন না, অবশ্যই আপনাদের হেল্প করবেন, বাট আপনাদের সেটা বলতে হবে, এয়ারলাইন্স হুম, হুম, স্টাফদের বলতে হবে, না বললে তারা জানবে না। তো এক্স্যাক্টলি। সব দিক থেকে ফুলফিল করলে তাহলে আমার মনে হয় না যে একটা প্যাসেঞ্জার এয়ারলাইন্স এর কাউন্টারের সামনে সে নিজেও একটা ইয়ের কোনো মধ্যে পড়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হবে এবং কাউন্টার থেকে তার প্রপার সাপোর্ট এবং প্রপার হেল্পটা পেতে পারে। তো যাই হোক, আমরা আমাদের আজকে লাইভ প্রোগ্রামে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো যেটা বলতে চাই, মাইগ্রেশন রিসোর্স সেন্টার বা অভিবাসন তথ্য কেন্দ্র, যে কোনো অভিবাসী বা অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের কাছে চলে আসুন। আমাদেরকে পাবেন আমাদের ফেসবুক পেজে, পাবেন আমাদের কুমিল্লা এবং ঢাকা ডেমো অফিসে আমাদের অফিস গুলো আছে। তো বিস্তারিত ইনফরমেশন আমাদের পেজে পাবেন। আর তাছাড়া আমাদের ফোন নাম্বার গুলো আছে 01730 666 936 এবং 01713 086 330। যে কোনো সময় আমাদেরকে ফোন করে যে কোনো তথ্য পেতে পারেন। তাছাড়া অভিবাসন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করুন। আর করোনার এই মুহূর্তে নিজে সুস্থ থাকুন এবং সব অপরকে সুস্থ রাখতে সহায়তা করুন। এবং সেটা কিভাবে? নিজেকে নিজেকে কোয়ারেন্টাইন সেফ। বা কোয়ারেন্টাইন বা সেফ ডিস্টেন্সটা রাইট। মেনটেন করার জন্য, যেহেতু এখন আমাদের ডেইলি কাজের জন্য আমাদের বের হতেই হয়, তারপরে বের হতে। যতটুকু পারস্পরিক দূরত্বটা মেনটেন করা যায় সেটা আমরা অবশ্যই মেনটেন করার চেষ্টা করতে হবে সবাইকে। রাইট। আর হাত ধুতে ভুলবেন না, মাস্ক পরতে ভুলবেন না। করতে তো ভুলবেন না। আপু, আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে, এবং আমাদের ইনশাল্লাহ। এমআরসি বাংলাদেশ পেজ থেকে রেগুলার বিভিন্ন লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।